ফিলিস্তিনিরা কি অবশেষে স্বাধীন হতে পারবে? কারণ সম্প্রতি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে যুদ্ধবিরতিতে গেছে ইসরায়েল, কিন্তু বিশ্লেষকরা বলছেন ভিন্ন কিছু। তাদের দাবি, ইসরায়েল যতই নির্মম হত্যাযজ্ঞ চালাক না কেন, বিজয়ীর তালিকায় সবসময় ফিলিস্তিনিদেরই নাম ছিল। কিন্তু এত আগ্রাসনের শিকার হওয়ার পরও কিভাবে জয়ী হলো ফিলিস্তিনিরা? দশকের পর দশক ধরে প্রচলিত ধারণা ছিল যে ফিলিস্তিনের উপর ইসরায়েলি দখলদারির সমাধান কেবল রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সম্ভব। শুধু সংলাপী শান্তি আনতে পারে এই বাক্য রাজনৈতিক অঙ্গন, একাডেমিক প্ল্যাটফর্ম, গণমাধ্যম এবং অনুরূপ সব জায়গায় অবিরাম প্রচারিত হয়েছে। কিন্তু বাস্তবতা আসলে কি? ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংগ্রামকে কেন্দ্র করে সম্প্রতি নিজের অবস্থান জানিয়েছেন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ রামজি বারুদ। তিনি বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের মাঝে সমাধান প্রসঙ্গে একটি বিশাল শিল্পগোষ্ঠীর জন্ম হয়, যা নাটকীয়ভাবে বিস্তৃত হয় ইয়াসির আরাফাতের নেতৃত্বাধীন প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও এবং ইসরায়েল সরকারের মধ্যে অসলো চুক্তি স্বাক্ষরের সময় ও তার পরবর্তী বছরগুলোতে। সম্প্রতি রামজি বারুদের বরাতে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট মনিটর। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জন্য শান্তি মানে ছিল এমন এক আনুগত্যশীল ফিলিস্তিনি নেতৃত্ব যারা নির্দিষ্ট সীমানার মধ্য থেকে আলোচনা এবং আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতার বাইরে কাজ করতে রাজি থাকবে। একইভাবে সংলাপও কেবল তখনই গ্রহণযোগ্য ছিল যখন ফিলিস্তিনি নেতৃত্ব সশস্ত্র প্রতিরোধ পরিত্যাগ করবে, নিরস্ত্র হবে, ইসরায়েলের কথিত ইহুদিবাদী রাষ্ট্র হিসেবে অস্তিত্বের অধিকার স্বীকার করবে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নির্ধারিত ভাষা মেনে চলবে। ইসরায়েল কখনোই কঠোর শর্ত ছাড়া ফিলিস্তিনিদের সঙ্গে সংলাপে বসেনি। ফলে আরাফাত তার জনগণের ক্ষতির বিনিময়ে একতরফা ছাড় দিতে বাধ্য হন। শেষ পর্যন্ত অসলো চুক্তি ফিলিস্তিনিদের কোনো মৌলিক সুফল এনে দেয়নি, বরং ইসরায়েল কেবল স্বীকৃতি দিয়েছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ বা পিএকে, সমগ্র ফিলিস্তিন ও ফিলিস্তিনের জনগণকে নয়। সময়ের সঙ্গে সঙ্গে পিএ দুর্নীতির আশ্রয়স্থলে পরিণত হয় এবং এর অস্তিত্ব ইসরায়েলিদের সঙ্গেই ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ে। অন্যদিকে ইসরায়েল কোনো নিয়ন্ত্রণ ছাড়াই ফিলিস্তিনি শহরগুলোতে অভিযান ও নির্বিচার গণহত্যা চালিয়েছে এবং গাজায় বিধ্বংসী অবরোধ আরোপ করে নারী ও শিশুসহ অসংখ্য ফিলিস্তিনিকে বন্দী করেছে। 2007 সালে ফিলিস্তিনের রাজনৈতিক দল ফাতা ও স্বাধীনতাকামী সংগঠন হামাসের মধ্যে স্বল্প কিন্তু রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে পিএর নেতা ও ফিলিস্তিনের বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসপন্থীরা পরাজিত হওয়ার পর গাজা অবিসংবাদিতভাবে সশস্ত্র প্রতিরোধের কেন্দ্র হয়ে ওঠে। 2008 সাল থেকে ইসরায়েল নতুন কৌশল গ্রহণ করে, গাজার প্রতিরোধকে একটি পূর্ণাঙ্গ সামরিক বাহিনী হিসেবে গণ্য করা এবং তার বিরুদ্ধে ব্যাপক যুদ্ধ শুরু করা। এর ফলে হাজার হাজার মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটে, যাদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এই বড় সংঘাতগুলোর মধ্যে ছিল 2008 থেকে 9 সালের ডিসেম্বর জানুয়ারির যুদ্ধ, 2012 সালের নভেম্বর, 2014 সালের জুলাই আগস্ট, 2021 সালের মে এবং সর্বশেষ 2023 সালের অক্টোবরে শুরু হওয়া গণহত্যামূলক ইসরায়েলি যুদ্ধ। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাস আকস্মিক হামলা চালায়। হামাস এই সংগ্রামের মাধ্যমে ইসরায়েলকে জানিয়ে দেয় যে লড়াইয়ের নিয়ম একেবারেই বদলে গেছে। অবরুদ্ধ ফিলিস্তিনিরা তথাকথিত চিরস্থায়ী ভুক্তভোগীর ভূমিকায় আর থাকবে না। হামাসের সেই হামলার মাধ্যমে ইসরায়েলের আত্মপ্রচারিত সামরিক ও গোয়েন্দা দক্ষতার গভীর ত্রুটি উন্মোচন করে। সেই সাথে ফিলিস্তিনিদের সামর্থ্য সম্পর্কে ইহুদিবাদী নেতৃত্বের মূল্যায়ন কতটা ভুল ছিল তা স্পষ্ট করে দেয়। এই ব্যর্থতা আসে এমন এক সময়ের পর যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ট্রাম্পের
প্রথম মেয়াদকালে কিছু অনুগত আরব ও মুসলিম দেশকে সঙ্গে নিয়ে স্বাভাবিকীকরণ অভিযানে সাময়িক সাফল্য লাভ করেছিল। তখন মনে হচ্ছিল ফিলিস্তিন ও তাদের সংগ্রাম মধ্যপ্রাচ্যের বৃহত্তর রাজনৈতিক বাস্তবতায় একেবারে প্রান্তিক হয়ে গেছে। এদিকে যে ভয়টি ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও কিছু আরব দেশকে একত্র করে রেখেছে তা হলো ফিলিস্তিনে এবং তা থেকে ছড়িয়ে পড়া গোটা মধ্যপ্রাচ্যের প্রতিরোধ, বিশেষত সশস্ত্র প্রতিরোধ পুনরায় উত্থিত হতে পারে এমন আশঙ্কা, যা সব স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থার জন্য হুমকি হয়ে উঠতে পারে। এই ভয় আরও গভীর হয় যখন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মতো অরাজনৈতিক সশস্ত্র সংগঠনগুলো গাজার প্রতিরোধ বাহিনীর সঙ্গে মিলে এমন এক শক্তিশালী জোট গঠন করে যা যুক্তরাষ্ট্রকে সরাসরি সংঘাতে জড়িয়ে ফেলতে বাধ্য করে। তবুও ইসরায়েল গাজায় তার কোনো কৌশলগত লক্ষ্য অর্জন করতে পারেনি। প্রায় 8 দশকের অস্তিত্ব জুড়ে কোনো আরব সেনাবাহিনী ইসরায়েলকে এ ধরনের সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষতির মুখে ফেলতে পারেনি যেমনটা করেছে হামাস, হিজবুল্লাহ ও হুথিরা এই সাম্প্রতিক সময়ে, এমনটা মনে করছেন মধ্যপ্রাচ্য বিশ্লেষক রামজি বারুদ। সৃজন মাহমুদ, নিউজ 24।